হ্যারির প্রথম ম্যাচ। নভেম্বর আসতে আবহাওয়া শীতল হলো। স্কুলের চারিদিকের পাহাড়গুলো বরফে ধূসর হয়ে গেল, আর লেকটি জমে পাথর। রোজ সকালে মাঠ ঘিরে থাকতো তুষার। উপরের জানালা থেকে বেজির চামড়ার ওভারকোট, খরগোশের লোম দিয়ে তৈরি দস্তানা ও বিভারের চামড়া দিয়ে তৈরি বিরাট জুতো পরা হ্যাগ্রিডকে বরফ সারাবার ঝাঁটা দিয়ে কুইডিচ পিচের বরফ সরাতে দেখা গেল। কুইডিচের মরশুম শুরু হয়ে গিয়েছিল। সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শেষে হ্যারি শনিবার তার প্রথম কুইডিচ ম্যাচটি খেলবে। খেলাটি গ্রাইফিন্ডার বনাম স্লাইথেরিনের। যদি গ্রাইফিন্ডার জেতে তবে তারা হাউসের চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থানে পৌঁছে যাবে। প্রায় কেউই জানত না যে হ্যারি খেলবে, কারণ উড এটাকে গোপন অস্ত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। শিকার হিসেবে সে যে খেলবে, কোনোভাবে সেটা ফাঁস হয়ে গেল। হ্যারি জানত না যে কোনটা তার পক্ষে ভালো। লোকে বলছে সে খুব বুদ্ধিমান, বা সে চারদিকে ছুটে বেড়াচ্ছে পায়ের তলার মাদুর নিয়ে। এটা সত্যি ভাগ্যের কথা যে হ্যারি হারমিয়নকে বন্ধু হিসেবে পেয়েছে। হ্যারি ভেবে পাচ্ছিল না যে সে কি করে হারমিয়ন ছাড়া তার হোমওয়ার্ক করবে। উডের দেওয়া শেষ মুহূর্তের কুইডিচ অনুশীলনগুলো, সে তাকে কুইডিচ থ্রু দ্য এজেস ধার দিয়েছিল। সেটা পড়তে সে খুব আগ্রহ পেত। হ্যারি জানতে পেরেছিল যে কুইডিচের নিয়ম ভঙ্গ করার 700 উপায় আছে, এবং এর সবই ঘটেছিল 1473 সালের বিশ্বকাপের একটি ম্যাচের সময়। শিকাররা সাধারণত ক্ষুদ্রতম এবং দ্রুততম খেলোয়াড় হয়, এবং বেশিরভাগ গুরুতর কুইডিচ দুর্ঘটনা তাদের সাথেই ঘটে। যদিও কুইডিচ খেলায় খুব কম মানুষ মারা যায়, জানা যায় যে রেফারিরা অদৃশ্য হয়ে যায় এবং মাসখানেক পর সাহারা মরুভূমিতে ফিরে আসে। হ্যারি ও রন তাকে পর্বতাকার দৈত্যের হাত থেকে বাঁচানোর পর থেকে হারমিয়ন নিয়ম ভঙ্গের ব্যাপারে একটু শিথিল হয়েছিল। হ্যারির প্রথম কুইডিচ ম্যাচের আগের দিন বিরতির সময় তারা তিনজনে জমে যাওয়া উঠোনে বেরিয়েছিল, এবং যে জাদু প্রভাব বিস্তার করে একটু উজ্জ্বল নীল আলো জ্যামের শিশিতে করে নিয়ে গিয়েছিল, সেটা তারা এটার দিকে পিছন ফিরে গরম হওয়ার জন্য দাঁড়িয়েছিল। এখন স্নেপ উঠোনটা পেরোচ্ছিল। হ্যারি দেখল যে স্নেপ খোঁড়াচ্ছে। হ্যারি, রন ও হারমিয়ন আগুনটাকে দৃষ্টিপথ থেকে বাঁচানোর জন্য ঘন হয়ে দাঁড়ালো। তারা নিশ্চিত ছিল যে এটা করতে দেওয়া হবে না। দুর্ভাগ্যবশত তাদের অপরাধী মুখ স্নেপের দৃষ্টি আকর্ষণ করল। সে তাদের দিকে খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে এলো। সে আগুনটাকে দেখতে পায়নি কি না, সে যে কোনো অজুহাতে তাদের সেখান থেকে চলে যেতে বলার কারণ খুঁজছিল। তোমাদের কাছে কি পটার? হ্যারি তাকে কুইডিচ থ্রু দ্য এজেস বইটি দেখালো। লাইব্রেরির বই স্কুলের বাইরে নিয়ে যাওয়ার নিয়ম নেই, স্নেপ বলল। এটা আমার দাঁত। গ্রাইফিন্ডার থেকে 5 পয়েন্ট কাটা গেল। নিয়মটি এক্ষুনি বানালো, হ্যারি রাগত স্বরে বিড়বিড় করে বলল, যখন স্নেপ খোঁড়াতে খোঁড়াতে চলে গেল। আশ্চর্য, ওর পায়ে কি হয়েছে? জানি না, আমার মনে হয় এটা ওকে খুব কষ্ট দিচ্ছে। গ্রাইফিন্ডার কমন রুম ওই সন্ধ্যায় খুব জমজমাট ছিল। হ্যারি, রন ও হারমিয়ন একসঙ্গে একটা জানালার ধারে বসেছিল। হারমিয়ন জামশের দেওয়া হ্যারি ও রনের কাজগুলো পরীক্ষা করছিল। হারমিয়ন তাদের কখনো খাতা দেখায় না, কি করে শিখবে? কিন্তু তাকে একসাথে পড়তে বলে তারা সঠিক উত্তরগুলো যেভাবে হোক জেনে নেয়। হ্যারি অধৈর্য বোধ করছিল। সে বইটি ফেরত পেতে চাইছিল, আগামীকাল দুর্ভাবনা থেকে মনটাকে ফিরিয়ে নেওয়ার জন্য। কেন সে স্ন্যাপকে ভয় পাবে? ঝাড়া দিয়ে উঠে সে রন ও হারমিয়নকে বলল যে সে স্নেপের কাছে বইটি ফেরত নিতে যাচ্ছে। তাহলে তুমি আমাদের ছাড়াই যাও, তারা একসাথে বলল। কিন্তু হ্যারির মনে হয়েছিল
যে যদি অন্য শিক্ষকরা এটা শোনে তাহলে স্নেপ তা অস্বীকার করবে না। সে নিচে স্টাফ রুমের দিকে গেল এবং দরজায় টোকা দিল। কোনো সাড়া পেল না। স্নেপ এখানে যদি বইটা রেখে গিয়ে থাকে, চেষ্টা করাই ভালো। সে দরজা ঠেলে ভিতরে উঁকি মারল এবং একটা বীভৎস দৃশ্য তার চোখে পড়ল। স্নেপ ও ফ্লিচ ভিতরে একা রয়েছে। স্নেপ তার জুব্বা হাঁটুর উপর তুলে রেখেছে। তার একটা পা রক্তাক্ত ও ক্ষতবিক্ষত। ফ্লিচ স্নেপের ব্যান্ডেজ বাঁধছে। বিপজ্জনক ব্যাপার। কি করে তুমি তিনজনকে নজর দেবে? হ্যারি তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিতে গেল, কিন্তু স্নেপ দেখতে পেয়ে গেছে। ডাকলো, পটার। স্নেপের মুখ ক্রোধে বেগুনি হয়ে গেছে। যখন সে জুব্বাটা নামিয়ে নিয়ে পা ঢাকছিল, যদি আপনি আমাকে বইটা ফেরত দেন। বেরিয়ে যাও, স্নেপ চিৎকার করে উঠল। বেরিয়ে যাও পটার। হ্যারি ফিরে গেল। গ্রাইফিন্ডর থেকে আরো কিছু পয়েন্ট কেটে নেওয়ার আগে সে রনদের কাছে ফিরে এলো। নিচু স্বরে হ্যারি রনদের সব বলল। তুমি জানো এটার মানে কি? সে দম বন্ধ করে বলল। পবিত্র ভোজের দিন সে চেষ্টা করেছিল 3 মাথাওয়ালা কুকুরটাকে পাশ কাটিয়ে যেতে। সেখানে যাবার সময় আমরা তাকে দেখেছিলাম। কুকুরটা কি পাহারা দিচ্ছিল সেটা সে জানতে চাইছিল, এবং আমি আমার ঝাঁটাটা বাজি রেখে বলতে পারি সে দৈত্যটাকে পাঠিয়েছিল এদের দৃষ্টি বিভ্রম ঘটাতে। হারমিয়ন প্রতিবাদ করে উঠল যে সে এটা করেনি। আমি জানি সে ভালো লোক নয়, কিন্তু আমার মনে হয় না ডাম্বেলডোর যা লুকিয়ে রাখতে চায় তা খুঁজতে বা চুরি করতে সে চেষ্টা করবে। সাধুতা? হারমিয়ন, তুমি কি মানো সব শিক্ষকই সাধু অথবা অন্য কিছু? রন বলল। আমি হ্যারির সঙ্গে একমত। স্নেপের অতীত সম্পর্কে আমি কিছু বলতে চাই না, কিন্তু সে কিসের পেছনে ঘুরছিল? কুকুরগুলোই বা কি পাহারা দিচ্ছিল? এসব চিন্তাগুলো মাথায় নিয়ে হ্যারি শুতে গেল। পরের দিন ভোরটা ছিল খুব উজ্জ্বল এবং ঠান্ডা। গ্রেট হলটা পূর্ণ ছিল ভাজা সসেজের সুস্বাদু গন্ধে, এবং সবাই হর্ষোৎফুল্ল চিত্তে কুইডিচ ম্যাচ শুরু হবার দিকে উৎসুকভাবে তাকিয়েছিল। তোমার কিছু প্রাতরাশ খাওয়া উচিত। আমার কিছু দরকার নেই। একটুখানি টোস্ট? হারমিয়ন ঘুরে বলল। আমার খিদে নেই। হ্যারির বেশ ভয় করছিল। 1 ঘন্টার মধ্যে তাকে পিছে পৌঁছতে হবে। হ্যারি, তোমার শক্তির দরকার, বলল সিমাস কিনিগান। অপর দল সবসময় প্রতিপক্ষ দলের শিকারকে সমীহ করে। ধন্যবাদ সিমাস, হ্যারি বলল। সে লক্ষ্য করল সিমাস তার সসেজের কেন্ট চাপ চালছে। 11টার সময় সমস্ত স্কুল কুইডিচ পিচের চারদিকে এসে জড়ো হলো। অনেক ছাত্রের সঙ্গেই বায়নাকুলার ছিল। যদিও আসনগুলো খুব উঁচু ছিল না, তবুও প্রায় ওখানে কি ঘটছে দেখতে অসুবিধে হচ্ছিল। রন ও হারমিয়ন নেভিলের সঙ্গে ছিল। সিমাস এবং ওয়েস্ট হ্যামের ডেক একদম শীর্ষ সারিতে বসে পাখার হাওয়া খাচ্ছিল। হ্যারি আশ্চর্য হয়ে দেখল যে ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করা একটা বড় কাপড়ের টুকরোয় তারা একটা ব্যানার লিখছে। এতে লেখা ছিল, পটার ফর প্রেসিডেন্ট। আকার পটু ডন একটা বড় গ্রাইফিন্ডর সিংহ লেখাটার নিচে এঁকে দিয়েছে। হারমিয়ন একটা মজার কৌশল করেছিল যাতে সেই ছবিটা নানা বর্ণে ঝলমল করে। ইতিমধ্যে পোশাক বদলের ঘরে হ্যারি এবং তার দলের বাকি খেলোয়াড়রা তাদের কুইডিচ খেলার পোশাক পরছিল। তাদের খেলার পোশাকের রং ছিল উজ্জ্বল বেগুনে লাল। স্লাইথেরিয়ানদের পোশাকের রং ছিল সবুজ। নীরবতা ভাঙতে উড গলা খাঁকারি দিল। ওকে ওকে মেনো, সে বলল। মহিলারা বলল, ছেজার অ্যাঙ্গি লিওক জনসন।
উড ব্যাপারটা সমর্থন করলো। বড় একজন, ফ্রেড ওয়েসলি বলল, যার জন্য আমরা অপেক্ষা করছি। আমরা জানি অলিভার্সের বক্তব্য কি, ফ্রেড হ্যারিকে বলল। আমরা গত বছর দলে ছিলাম। তোমরা দুজন চুপ করো, উড বলল। কয়েক বছরের মধ্যে এটাই সবচেয়ে ভালো দল যা গ্রাইফিন্ডরের ছিল। আমরা এবছর জিতবো, আমি এটা জানি। তিনি চোখের ইশারায় জানতে চাইলেন যে তাদের আর কিছু জানার আছে কিনা। ঠিক আছে, সময় হয়ে গেছে, আমাদের সৌভাগ্য কামনা করি। পোশাক বদলের ঘর থেকে হ্যারি, ফ্রেড ও জর্জের পেছন পেছন বেরিয়ে এলো। ম্যাডাম হুচ খেলার পরিচালক, তিনি দুই দলের আসার অপেক্ষায় তার ঝাঁটা নিয়ে পিচের মধ্যখানে দাঁড়িয়েছিলেন। এখন আমি একটা সুন্দর পরিচ্ছন্ন খেলা তোমাদের কাছে আশা করি, তিনি বললেন, যখন তারা তার চারদিকে এসে জমা হয়েছিল। হ্যারি লক্ষ্য করল যে তিনি স্লাইথেরিয়ানদের ক্যাপ্টেন মার্কস ফ্লিন্টের দিকে তাকিয়ে কথা বলছেন। ফ্লিন্ট পঞ্চম বর্ষের ছাত্র। হ্যারির মনে হলো ফ্লিন্টের মধ্যে দৈত্যের রক্ত আছে। সে মাথার উপর দিয়ে পটার ফর প্রেসিডেন্ট লেখা ব্যানারটা দেখে নিল। তার হৃদয় লাফিয়ে উঠল, সে আরো সাহসী হলো। এবার তোমাদের ঝাঁটায় ওঠো। হ্যারি তার নিম্বাস 2000-এ উঠল। ম্যাডাম তার রূপোর হুইসেলটা খুব জোরে বাজালেন। 15টা ঝাঁটা উঠে গেল ওপরে, আরো ওপরে। গ্রাইফিন্ডারের অ্যাঙ্গেলিয়া জনসন সঙ্গে সঙ্গেই কোয়াফেল নিল। কি চমৎকার চেজার মেয়েটা, এবং খুব আকর্ষণীয় বটে। জর্ডান, দুঃখিত প্রফেসর, ওয়েসলিদের যে যমজ, তার বহু লি জর্ডান খেলার ধারা বিবরণী দেবে খুব কাছ থেকে। প্রফেসর ম্যাকগোনাগল তাকে দেখছিল। একটা নিখুঁত পাস অ্যালিসিয়া সিননেটকে অলিভার উডসের একটি সুষ্ঠু নির্বাচন গত বছরে সংরক্ষিত ছিল। জনসনের দিকে ফিরিয়ে দিল না স্লাইথেরিয়ানরা, কোয়াফেল দখল করেছে। স্লাইথেরিয়ানদের ক্যাপ্টেন মার্কিউস ফ্লিন্ট কোয়াফেলটা ধরেছে এবং সে ছুটছে ঈগল পাখির মতো। ও যাচ্ছে স্কো, না, গ্রাইফিন্ডারদের দখলে কোয়াফেল। ওহো, ওই ওই হচ্ছে কোটি বেল। বেল ফ্লিন্টকে ঘিরে সুন্দরভাবে মাঠের একেবারে ওপরে ঝাঁপালো। উচ, একটা আঘাত বটে, মাথার পেছনে ব্লুজারের আঘাত। কোয়াফেল আবার স্লাইথেরিয়ানদের দখলে। সুন্দর প্রদর্শন গ্রাইফিন্ডার, যাই হোক। এবং জনসন আবার কোয়াফেল দখল করেছে। সামনে ফাঁকা মাঠ, সে সত্যিই উড়ে চলেছে। জোরে জোরে আসা ব্লুজারকে কাটিয়ে সামনেই গোলপোস্ট। এগিয়ে এসো, এগিয়ে এসো, এখন অ্যাঞ্জেলিনা। এইভাবে স্কোর পেল গ্রাইফিন্ডারের উচ্ছ্বাস ও স্লাইথেরিয়ানদের আক্ষেপে ঠান্ডা বাতাস ভরে গেল। রন বলল, হ্যারি এখনো তেমন কিছু করতে পারেনি। নিজেকে সমস্যা থেকে বাইরে রেখে, যদিও এটাই একটা ব্যাপার, হ্যাগরিড বলল। দূরবীন দিয়ে আকাশের দিকে তাকিয়ে যেখানে হ্যারি ছিল তার ওপর উঠে গিয়ে হ্যারি খেলার প্রাধান্য নিচ্ছে, টেরিয়ে স্নিচ খুঁজছে। এটা তার উডের পরিকল্পনার একটি অঙ্গ। স্নিচের দেখা না পাওয়া পর্যন্ত লেগে থাকো, উড বলল। যখন অ্যাঞ্জেলিনা গোলটা দিয়েছিল, হ্যারি তার অনুভূতিকে সজাগ রাখার দুটো উপায় বের করেছিল। এখন স্নিচটাকে চিহ্নিত করার জন্য ফিরে এলো। একবার একটা সোনালী চমক তার দৃষ্টির মধ্যে এসেছিল, কিন্তু এটা ছিল ওয়েসলিদের কারোর হাতখড়ির চমক। এবং একবার এক বালজার কামানোর গোলার মতো তার রাস্তায় তীরে আসতে চেয়েছিল, এবং হ্যারি তাকে কাটিয়ে গেল এবং ফ্রেড ওয়েসলি তার পেছনে তাড়া করল। এখন সব ঠিক আছে হ্যারি। যখন সে চেঁচিয়ে উঠল, তখন সে বালজারটাকে পা দিয়ে জোরে মারল মার্কুইস ফ্লিন্টের দিকে। স্লাইথেরিয়ানদের কবজায় আছে, লি জর্ডান বলল। জেসর পুষে দুটো বালজার কাটালো। দুজন ওয়েসলি এবং চেজার কেন ধাবিত হলো সেদিকে? একটু অপেক্ষা করো, ওটা কি স্নিচ?
ভিড়ের মধ্যে একটা গুঞ্জন উঠল যখন অ্যাড্রিনা পুসি কোয়াফেলটাকে ফেলে দিল। তার কাঁধের উপর দিয়ে ব্যস্ত হয়ে দেখল সে একটা সোনালি চমকে তার মা কানটা উড়ে গেছে। হ্যারি তা দেখতে পেল। একটা বিরাট উত্তেজনায় সে একটা সোনালি চমকের পর নিচের দিকে ঝাঁপিয়ে পড়ল। স্লাইথেরিয়ানদের শিকার টিরেন্সি হিক্সও এটা দেখতে পেয়েছিল। কাঁধে কাঁধ লাগিয়ে তারা নিচের দিকে দৌড়ালো। সমস্ত চেজাররা কি করতে হবে ভুলে গিয়ে বাতাসের মধ্যে ঝুলে লক্ষ্য করতে লাগলো। হ্যারি হিক্সের চেয়ে দ্রুতগামী। সে ছোট্ট গোল বলটা দেখতে পেয়েছিল, সেটা ডানা নেড়ে এগিয়ে যাচ্ছিল। সে তার বেগ আরো বাড়িয়ে দিল। নিচের গ্রাইফিন্ডারদের থেকে একটা রাগত শব্দ প্রতিধ্বনিত হলো। মার্কুস ফ্লিন্ট উদ্দেশ্য প্রণোদিত ভাবে হ্যারির ঝাঁটার রাস্তা আটকালো। হ্যারি প্রাণ বাঁচাতে চেপে ধরল। ফাউল! গ্রাইফিন্ডাররা চিৎকার করলো। ম্যাডাম হুচ ফ্লিন্টকে রাগতভাবে কিছু বললেন এবং গ্রাইফিন্ডারদের পক্ষে গোলপোস্টের দিকে একটা শটের আদেশ দিলেন। কিন্তু এইসব গন্ডগোলের মধ্যে সোনালি স্নিচ আবার চোখের আড়ালে চলে গেল। নিচে বসার জায়গা থেকে ডিন টমাস চিৎকার করল, রেফারি, ওকে বের করে দাও, লাল কার্ড দেখাও। এটা ফুটবল নয় ডিন, রন তাকে মনে করালো। কুইডিচে তুমি কাউকে বের করে দিতে পারো না, আর লাল কার্ডটা কি জিনিস? কিন্তু হ্যাগ্রিড ডিনের পক্ষে ছিল। তাদের নিয়ম পাল্টানো উচিত। ফ্লিন্ট বাতাসের মধ্যে হ্যারিকে ওভাবে আঘাত করতে পারে না। লি জর্ডান বুঝলো কোনো পক্ষ অবলম্বন না করা ঠিক হবে না। তাই এরপরে প্রাসঙ্গিক ও বিরক্তিকর একটু কথাবার্তা হলো। জর্ডান, প্রফেসর ম্যাকগোনাগল গর্জন করলেন, জর্ডান, এবং বললেন, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। ফ্লিন্ট গ্রাইফিন্ডারদের শিকারকে প্রায় মেরে ফেলছিল। এটা কারো সাথে হতে পারে? তাই আমি নিশ্চিত যে গ্রাইফিন্ডারদের পেনাল্টি দেওয়া উচিত। স্পিন্ট একটা কোনো বাধা না পেয়ে করবে এবং আমরা খেলা চালিয়ে যাব। গ্রাইফিন্ডারদের এখনো প্রাধান্য রয়েছে। এটা ঘটছিল যখন হ্যারি আবার একটা বালজারকে কাটাচ্ছিল। সেটা সাংঘাতিকভাবে ঘুরতে ঘুরতে তার মাথার উপর দিয়ে চলে গেল। হঠাৎ তার ঝাঁটাটা ভয়াবহভাবে একপাশে গড়িয়ে গিয়েছিল। এক মুহূর্তের জন্য সে ভেবেছিল সে বোধহয় পড়ে যাচ্ছে। সে খুব শক্ত করে দুটো হাত ও হাঁটু দিয়ে ঝাঁটাটাকে জড়িয়ে ধরেছিল। এটা আবার ঘটল। যদিও ঝাঁটাটা তাকে ঝেড়ে ফেলে দিতে চায় না, হ্যারি গ্রাইফিন্ডারদের গোলপোস্টের দিকে ফিরতে চেষ্টা করলো। সে যখন দ্বিধাগ্রস্তভাবে সময় হয়ে গেছে কিনা জিজ্ঞাসা করতে চাইল উডকে, তখনই সে বুঝতে পারলো তার ঝাঁটা সম্পূর্ণভাবে তার নিয়ন্ত্রণের বাইরে। সে এটা ঘোরাতে পারছে না, সে এটা নিয়ন্ত্রণ করতে পারছে না। এটা হাওয়া কেটে এঁকে বেঁকে চলছে এবং যখন তখন ভয়ঙ্কর দুলছে, যা তাকে প্রায় আসনচ্যুত করে ফেলেছিল। স্লাইথেরিয়ানরা আনন্দে চেঁচাচ্ছিল। কেউ কেউ বোধহয় লক্ষ্য করেনি হ্যারির ঝাঁটাটা আশ্চর্য আচরণ করছিল। খেলার জায়গা থেকে একটু ওপরে তুলে নিয়ে যাওয়ার সময় এটা ছুটছিল, এদিক ওদিক করছিল। মনে হচ্ছে না হ্যারি এটা নিজে করছে, হ্যাগ্রিড নিজের মনে বলল। সে তার দূরবীন দিয়ে দেখলো। নিশ্চিতভাবে না জানলেও আমি বলবো সে তার ঝাঁটার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, কিন্তু সে পারবে না। হঠাৎ লোকেরা তাদের বসার জায়গা থেকে হ্যারির দিকে তাকালো। তার ঝাঁটাটা তাকে নিয়ে পাক খেতে খেতে ওপর দিকে উঠছে। সে শুধু কোনো মতে সেটাকে ধরে রয়েছে। সকলের দম বন্ধ হয়ে গেল। হ্যারির ঝাঁটাটা একটা বিরাট ঝাঁকুনি দিল এবং হ্যারি এর থেকে ঝুলতে লাগলো। ফ্লিন্ট যখন তাকে আটকে ছিল তখন কি কিছু হয়েছিল? সিমাস ফিসফিস করে বলল, কিছু হয়নি। হ্যাগ্রিড বলল। তার স্বর কাঁপছিল। শক্তিশালী কালো জাদু ছাড়া কিছুতেই ঝাঁটাকে প্রতিহত করতে পারবে না। নিম্বাস 2000 কে কেউ কিছু করতে পারে না। এই কথাগুলো বলে হারমিয়ন হ্যাগ্রিডের দূরবীন নিয়ে নিল। কিন্তু সে ওপরের দিকে না তাকিয়ে সে পাগলের মতো ভিড়ের মধ্যে কি খুঁজতে লাগলো। রন গম্ভীর হয়ে তাকে জিজ্ঞাসা করলো, তুমি ঠিক কি করতে চাইছো? আমি এটাই ভাবছিলাম। স্নেপ দেখো। রন দূরবীন চেপে ধরলো। তাদের উল্টো দিকের স্ট্যান্ডের মাঝামাঝি জায়গায় স্নেপ ছিল।
তার চোখ হ্যারির উপর স্থির ছিল এবং এক নিঃশ্বাসে সে বিড়বিড় করছিল, সে কিছু একটা করছে, ঝাঁটাটাকে কিছু একটা করছে। হারমিয়ন বলল, আমরা কি করব? এটা আমার উপর ছেড়ে দাও। রন কোনো কিছু বলার আগে হারমিয়ন চলে গেল। রন দূরবীনটা হ্যারির দিকে ঘোরালো। তার ঝাঁটাটা এত জোরে কাঁপছিল যে তার পক্ষে বেশিক্ষণ ঝুলে থাকা অসম্ভব হয়ে উঠছিল। সমস্ত জনতা তাদের জায়গায় উঠে দাঁড়িয়ে ভয়ার্তভাবে দেখছিল। ওয়েসলি উপরের দিকে উঠে গেল এবং নিরাপদে হ্যারিকে তাদের ঝাঁটাতে নিয়ে আসতে চেষ্টা করছিল, কিন্তু এতে ফল হলো না। যতবারই তারা তার কাছে যাচ্ছিল ততবারই ঝাঁটাটা আরো একটু উপরে উঠে যাচ্ছিল। তারা নিচে নেমে যাচ্ছিল এবং চারদিকে ঘুরছিল, এই ভেবে যদি সে পড়ে যায় তাকে তারা লুফে নেবে। মার্কুস ফ্লিন্ট কৈফিলটা অধিকার করে নিয়েছিল এবং দেখার আগেই 5 গুণ স্কোর করে নিয়েছিল। চলে এসো হারমিয়ন, চলে এসো, রন বিপরোয়া অভাবে কথাটা বলল। হারমিয়ন স্ট্যান্ডটা পেরোবার রাস্তা ভুলে গেল যেখানে স্ন্যাপ দাঁড়িয়েছিল এবং এখন তার পিছনে লাইন দিয়ে সে ছুটতে শুরু করলো এবং প্রফেসর কুইরিলের মাথায় জাদুদণ্ড দিয়ে আঘাত করেও দুঃখিত বলার জন্য থামলো না এবং চুপি চুপি কিছু বড় বড় কথা বলছিল। উজ্জ্বল নীল আলো তার জাদুদণ্ড থেকে বেরিয়ে এসে স্নেপের জোব্বার হেমের উপর পড়েছিল। তার গায়ে আগুন লেগেছে এটা বুঝতে স্নেপের মাত্র 30 সেকেন্ড সময় লেগেছিল। একটা আকস্মিক চিৎকার তাকে বুঝিয়ে দিল তার উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। আগুনটা তাকে ছেড়ে তার পকেটের একটা ছোট শিশুতে চলে গেল। সে ঠেলে ঠুলে সারিতে ফিরে এলো। স্নেপ বুঝতেই পারল না যে কি ঘটেছিল। এটা যথেষ্ট ছিল। উপরে হ্যারি হঠাৎ তার ঝাঁটায় চড়ে বসতে সক্ষম হলো। নেভিল, নেভিল, তুমি দেখতে পাচ্ছ না? রন বলল। শেষ 5টা মিনিট নেভিল হ্যাগ্রিডের জ্যাকেট ধরে ফোপাচ্ছিল। হ্যারি দ্রুত বেগে মাঠের দিকে নামছিল। তখন জনতা তাকে মুখে হাত চাপা দিয়ে নামতে দেখলো। দেখে মনে হচ্ছিল সে অসুস্থ হয়ে পড়েছে। সেই 4 জনের সামনে সে ঢেকুর তুলল এবং কিছু সোনা তার হাতে পড়ল। আমি স্নিচটা পেয়েছি, সে চিৎকার করলো। মাথার উপর সেটা নাড়া দিয়ে এবং খেলাটা সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে শেষ হয়ে গেল। সে এটা লোফেনি, সে এটা প্রায় গিলে নিয়েছিল। ফ্লিন্ট 20 মিনিট ধরে এই বলে চিৎকার করছিল, কিন্তু এতে কিছু যায় আসে না। হ্যারি কোনো নিয়মই ভাঙেনি এবং লি জর্ডন তখনও খুব আনন্দের সঙ্গে চিৎকার করে ফল ঘোষণা করছিল। গ্রাইফিন্ডাররা 170 পয়েন্ট পেয়ে জিতলো। হ্যারি যদিও এসবের কিছুই শুনতে পেল না। হ্যাগ্রিডের সঙ্গে সে রন ও হারমিয়ন এক কাপ কড়া চা খাচ্ছিল। ওটা ছিল স্নেপ, রন ব্যাখ্যা করলো। হারমিয়ন আর আমি তাকে দেখেছিলাম। সে তোমার থেকে চোখ না সরিয়ে বিড়বিড় করে তোমার ঝাঁটাটা ধ্বংস করতে চেয়েছিল। রাবিশ, হ্যাগ্রিড বলল। তার পাশে কি কথা হচ্ছে তার না শুনেই। কেন স্নেপ কেন এরকম করবে? হ্যারি, রন ও হারমিয়ন পরস্পরের দিকে তাকিয়ে কি বলবে ভাবছিল। হ্যারি ঠিক করলো সত্যি কথাই বলবে। আমি তার সম্পর্কে কিছু জেনে ফেলেছিলাম, সে হ্যাগ্রিডকে বলল। সে পবিত্র ভোজের 3 মাথাওয়ালা কুকুরটাকে পেরিয়ে যেতে চেয়েছিল। এটা তাকে কামড়ে দিয়েছিল। আমাদের মনে হয় ও লুকোনো জিনিসটাকে চুরি করার চেষ্টা করছিল। হ্যাগ্রিডের হাত থেকে চায়ের পাত্রটা পড়ে গেল। তোমরা ফ্লাপি সম্পর্কে কি করে জানলে? সে বলল। ফ্লাপি? সে তাকে এনেছিলাম একজন গ্রিকের কাছ থেকে, যার সাথে আমার গত বছর একটা পানশালায় দেখা হয়েছিল। আমি তাকে ডাম্বেলডোরকে ধার দিয়েছিলাম পাহারা দিতে। তারপর? হ্যারি উৎসুক ভাবে বলল। এর বেশি আমাকে কিছু জিজ্ঞাসা করো না, হ্যাগ্রিড গম্ভীর ভাবে বলল। এটা অত্যন্ত গোপনীয়, বুঝেছ? কিন্তু স্নেপ এটাকে চুরি করতে চেষ্টা করছিল। রাবিশ, হ্যাগ্রিড আবার বলল। স্নেপ একজন হগওয়ার্টস শিক্ষক, সে এরকম কিছু করবে না। তাহলে কেন হ্যারিকে মারতে চাইছিল? হারমিয়ন চিৎকার করল। বিকেলের ঘটনা হারমিয়ন সম্পর্কে ধারণা পাল্টে দিয়েছে। আমি একজন ভাগ্যতাড়িত লোককে জানি, হ্যাগ্রিড।
আমি তাদের সম্পর্কে সবকিছু পড়েছি। তোমার নজর রাখা উচিত, স্নেপ মোটেই হতভাগ্য ছিল না। আমি তাকে দেখেছিলাম। আমি বলছি তুমি ভুল, হ্যাগ্রিড উষ্ণ স্বরে বলল। আমি জানি না কেন হ্যারির ঝাঁটাটা ওরকম আচরণ করছিল, কিন্তু স্নেপ কোনো ছাত্রকে মারতে চায় না। আমার মনে হয় তোমরা নিজেদের মধ্যে সম্পর্কহীন একটা ব্যাপারে জড়িয়ে পড়েছিলে। এটা বিপজ্জনক। তোমরা কুকুরটাকে ভুলে যাও এবং সে কি পাহারা দিচ্ছিল তাও ভুলে যাও। হ্যারি বলে উঠল, তার মানে নিকোলাস ফ্লেমেল নামে এখানে কেউ একজন জড়িত আছে? হ্যাগ্রিড প্রচন্ড রাগত হয়ে ওদের দিকে তাকালো।